আমি তো ভালোবাসি তোকে। পর্ব ১৪। এক মিনিটে সালমা চৌধুরী। পানভীর রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। ১ মিনিটের মধ্যে মেঘও বেরিয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজা বাহির থেকে ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকল, আবির ভাই। আবির বলল, ভিতরে আয়। আবির আধশোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির হঠাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাতে নামিয়ে কাপা কাপা উঠে বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, ব্যথা লাগছে বেশি? মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদির পানে তাকাল। মেঘের চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতিমান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইয়ের মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদিক। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দে, না হয় চুপচাপ ঘুমাতে যা। আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেয়ে। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসবা। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙুল কাঁপছে অষ্টদিয়ে। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিল মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না, কোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবিরের অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবিরের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে। যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল সকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাছে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছে। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতো আবির ব্যস্ত ছিল নিজের কাছে। সামনের মাসের ১ তারিখ নিজের অফিসের কাজ শুরু হবে, তাই সবকিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর রাসেল রাকিব, আবির আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে ওরা তিনজনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়া আরো দুজন বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই ৫ জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সবকিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে পেন বের করতে করতে বলল, কাকামণি, সরি, আমি বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় ভিতরে আয়। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে দাঁড়ায়, জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি ২ মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় নজর ছলিয়ে বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাকে দাওয়াত দিবি না?
আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আগামী মাসে 1 তারিখ তোমাদের সবার জন্য কার্ড রেডি করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির আবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচ্চুর জন্য। তুমি একা মিস করে যাবে তাই তোমাকেও দিব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে, এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে। আলী আহমদ খান ও মোজাম্মেল খানও হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খানবাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না হয়েছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে কয়েক ঘন্টা দুয়ে পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আজির সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে তীব্র। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপরে। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জমা জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েটের সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের ওপর নির্ভর। ইদানিং আবির 8-9টার মধ্যে বাড়ি ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো আবির ভাই কেন এসছে না, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তা তো অষ্টাদি জানেই না। বৃহস্পতিবারের রাত আবিরের সুখের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে। তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদের কোমল মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সশক খুলে গেল দরজা। জানালার পর্দা টানা। রুমে আলো পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলোয় চোখ মুছে পড়েছে আবিরের। মেঘ আপাতমস্তক খেল। আবির মনে নগ্ন। উন্মত্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ। দৃষ্টি করল আমির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সে মুখবন্ধর। সবাই ফর্সা ছেলেদের পেছনে ছুটে, আর মেয়ে যেন এই তামাটে চেহারার গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডে পিত্তের শব্দ দিয়ে জানাচ্ছে যে সামনে আঁতালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা চিপে চিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছে কাছে গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতে আবির ভাইকে সৌন্দর্য একটুও কমেনি, বরং বেড়ে গেছে বহু। গাল ভর্তি ছাপদাড়ি, সামনের দিকে লম্বা চুল ফ্যানের বাতাসে বারবার কপালে এসে করছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। বিশ্বাসের শব্দ এত জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামতে শুরু করেছে মেঘ। ভেবেছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছা করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে করেছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদের অগ্নিবৃষ্টির ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি।
মেঘের খুব ইচ্ছে করলো আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে গিয়ে আবিরের কাছাকাছি বসলো। কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের গাল প্রতি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠলো সমস্ত শরীর। বোধ সত্যি হওয়ার পর জীবনের প্রথমবার মেঘ নিজের ইচ্ছে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ার সাথে মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদির হৃদয়ে। সহসা আবির ডান হাত চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদির হাতে। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীরে। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডুবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয় হাতটা। আবির হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির একটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাই মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ আবির অধোগমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দূরবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে আর ভাবছে, এখনো আধ ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো এটা আমি? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, তবে হুটহাট আমার রুমে আসবি না। যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে এমন কি হবে? আবির পুনরায় বললেন, এভাবে চেয়ে থাকিস না, আমার সওয়াল করে। মেঘ চোখ বুলবুল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বুঝার ক্ষমতা এখনো তার হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘন্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কিরে নামাজে যাচ্ছিস? আবির ঘাড় তুলিয়ে তাকিয়ে উত্তর দিবে, হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আবির ভাইয়ের দিকে তাকায় আর ঠোঁয়ায় ধরে দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘে। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে শান্ত মুজিয়েই দিব। কিছুক্ষণ সুন্দর জিনিস দূরে দেখ কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবে। এক পা এক পা করে পিছন দিক দিয়ে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদির দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির খায় তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিং এ গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হলে। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারবে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো। ছোট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ তাকে দ্বিতীয়বার বলতে বলো না, বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামালো টিউশনের সামনে। মেঘ নেমেই ভিতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা করবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট। আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কোনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার কাছে বসলো। দুই বান্ধবী দুই একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভেতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলে, কি আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসনি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঙ্গি তো তোর বোন তাই না? জি স্যার, চাচাতো বোন, আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনা খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজরে রাখিস।
জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বর্ণা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছে। ১ ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ হ্যাঁ সূচক নাড়ল। আবির বলল, কি? মেঘ ঘয়ে ঘয়ে বলল, বকবেন মতো। আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, ওঠ। বাইক স্টার্ট দিল। নামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে এক ঝাপটে ধরে আবিরকে। হঠাৎ এই ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কি রে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখি না, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ খুলল মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। মেঘ আবিরের আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব। আমি আবিরের ছোট্টবেলার ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব আবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব শব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এত চেপে বলতেই রাকিবের মুখ চেপে ধরে আবির। রাগে পুষাতে পুষাতে বলে, নিজের কাছে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পরে চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে।